আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্র হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব তড়িৎ প্রবাহের চুম্বকীয় ও চুম্বকত্ব এই অংশ থেকে। তো এই অংশ থেকে আমরা আমাদের গত ক্লাসে আমরা বায়ু-স্যাভার্টের সূত্র, ঋজু তার, বৃত্তাকার তারের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের সমীকরণগুলি আমরা করছি এবং এর যে সৃজনশীলগুলি ছিল আমরা সেগুলি নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তো আজকে আমরা এই অধ্যায়ের যে দ্বিতীয় অংশটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, যেমন ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি, লরেন্জ বল, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখন একটা গতিশীল চার্জ স্থাপন করা হয় ওই চার্জটা কী পরিমাণ বল অনুভব করে, এই যে ক্রিয়াশীল বল নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমরা সবার প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি। গত ক্লাসে আমি তোমাদেরকে ফ্লেমিংয়ের ডান হস্ত নীতি বলছিলাম। যেমন ফ্লেমিংয়ের ডান হস্ত নীতিটা কী ছিল, যে এটা ছিল ডান হাত, তাইলে এই দিক বৃদ্ধাঙ্গুল বরাবর যদি তড়িৎ পরিবাহিত হয় তার চারপাশে এই দিক বরাবর, বাকি যে 4 আঙ্গুল আছে এই 4 আঙ্গুলের দিক হবে চৌম্বক ক্ষেত্রের দিক। আবার বলতেছি, আমরা জানি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হলে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে ফ্লেমিংয়ের ডান হস্ত নীতি অনুসারে সেটার ব্যাখ্যা দেওয়া যায় কীভাবে, এই যে বৃদ্ধাঙ্গুল বরাবর যদি তড়িৎ পরিবাহিত হয়, অর্থাৎ উপরের দিকে তড়িৎ পরিবাহিত হচ্ছে, তার চারদিকে এইভাবে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, এই যে এইভাবে বাকি 4 আঙ্গুল। তাহলে এদিকে হলে এভাবে, এদিকে হলে এভাবে, এদিকে হলে এইভাবে। এটা ছিল ফ্লেমিংয়ের ডান হস্ত নীতি। এখন আলোচনা করবো হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি। যেমন এটা হলো বাম হাত, তাহলে দেখো এটা হলো তর্জনী, এটা হলো মধ্যমা, আর এটা হলো বৃদ্ধাঙ্গুল। তর্জনী বরাবর ধরলাম আমরা চৌম্বক ক্ষেত্রের দিক, তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা বরাবর তড়িৎ ক্ষেত্রের দিক, আর এই দিক বরাবর হচ্ছে চৌম্বক বলের দিক। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দিক হলো আমাদের এইখানে তর্জনী বরাবর, মধ্যমা বরাবর হলো তড়িৎ ক্ষেত্রের দিক, আর ক্রিয়াশীল বল হচ্ছে বৃদ্ধাঙ্গুল বরাবর। তাহলে দেখো এভাবে যদি দেখো, এটা হলো তর্জনী, তাহলে তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা বরাবর তড়িৎ ক্ষেত্রের দিক বা তড়িৎ প্রবাহের দিক, আর এই দিক বরাবর অর্থাৎ বৃদ্ধাঙ্গুল বরাবর হচ্ছে ক্রিয়াশীল বলের দিক। তাহলে দেখো এই আঙ্গুলের সাথে এই আঙ্গুল সমকোণে আছে, আবার এই আঙ্গুলের সাথে এই আঙ্গুল সমকোণে আছে, আবার এই আঙ্গুলের সাথে এই আঙ্গুল সমকোণে আছে। তাহলে এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্তনীতি, আর এটা হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্তনীতি। এটা হলো ফ্লেমিংয়ের ডান হস্তনীতি, এটা হলো ফ্লেমিংয়ের বাম হস্তনীতি। এখন আসো যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, বলছিলাম যে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখন একটা চার্জ স্থাপন করা হয়, কোনো একটা গতিশীল চার্জ যদি স্থাপন করা হয়, তাহলে ওই চার্জটা যে পরিমাণ বল অনুভব করে সেটা বের করবো, বা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের সমীকরণ, বা চৌম্বক ক্ষেত্রের মান, বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, বা চৌম্বক আবেশ বলতে কী বোঝায় এগুলো নিয়ে আলোচনা করব। যেমন মনে করো এই যে একটা ধনাত্মক চার্জ, এটা একটা ধনাত্মক চার্জ, এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র আছে, অর্থাৎ এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র। এখন এই যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি এই চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা হবে 90 ডিগ্রি, তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে যদি একটা একক ধনাত্মক চার্জ গতিশীল হয়, তাহলে সে কিন্তু একটা বল অনুভব করবে, যেহেতু সে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে সে একটা বল অনুভব করবে। এই ক্রিয়াশীল বলটা হচ্ছে এই উপরের দিকে। দেখো এটা কিন্তু আমরা ফ্লেমিংয়ের বাম হস্তনীতির সাহায্যে ব্যাখ্যা করতে পারি। কিভাবে? আমি দেখো এই দিকটাকে আমি কার দিক বিবেচনা করছি, এই দিকটাকে বিবেচনা করছি আমরা চৌম্বক ক্ষেত্রের দিক, এটাকে বলছি আমরা তড়িৎ ক্ষেত্রের দিক। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের দিক বলতে এই দিকে, অর্থাৎ এই তর্জনী বরাবর ধনাত্মক আধানটা প্রবাহিত হবে। তাহলে দেখো এটার সাথে মিলাও, এই যে বি তর্জনী বরাবর যেটা, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, এই যে বি চৌম্বক ক্ষেত্রের দিক। আচ্ছা, মধ্যমা বরাবর যেটা তড়িৎ ক্ষেত্রের দিক, তড়িৎ ক্ষেত্রের দিক বলতে ধনাত্মক আধানটা যেই দিকে প্রবাহিত হচ্ছে ওই আধানের দিক। তাহলে দেখো ধনাত্মক আধান প্রবাহিত হচ্ছে এই দিকে, তাহলে এটার সাথে এটা 90 ডিগ্রি, এই দেখো 90 ডিগ্রি। তাহলে ক্রিয়াশীল বলটা তাদের উভয়ের সাথে 90 ডিগ্রি, অর্থাৎ তর্জনী এবং মধ্যমা, তাদের তর্জনী এবং মধ্যমা উভয়ের সাথে ক্রিয়াশীল বল থাকবে 90 ডিগ্রিতে। অর্থাৎ তর্জনীর সাথে মধ্যমা 90 ডিগ্রি, আবার তর্জনীর সাথে বৃদ্ধাঙ্গুল 90 ডিগ্রি, মধ্যমার সাথে বৃদ্ধাঙ্গুল 90 ডিগ্রি, আবার তর্জনী মধ্যমা পরস্পর 90 ডিগ্রি। তাহলে এই যে ফ্লেমিংয়ের বাম হস্তনীতির সাহায্যে কিন্তু আমরা এটা ব্যাখ্যা দিতে পারি, চৌম্বক ক্ষেত্রের দিক, তড়িৎ ক্ষেত্রের দিক, ক্রিয়াশীল বলের দিক। এখন আসো আমরা যদি সংজ্ঞা দেই, যেমন চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা একটা ধনাত্মক চার্জ স্থাপন করছি, এই ধনাত্মক চার্জটা চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে সে যে পরিমাণ বল অনুভব করবে ঊর্ধ্বমুখী, অর্থাৎ ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি অনুসারে উপরের দিকে একটা বল অনুভব করবে। এই যে বল Fm,
এটাকে আমরা এফ বি দ্বারাও প্রকাশ করতে পারি, এফ এম দ্বারাও প্রকাশ করতে পারি। এখন আসো এই যে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের যে আমরা সমীকরণ, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একক চার্জ স্থাপন করা হয়, এটি একক বেগে অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সমকোণে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে চৌম্বক ক্ষেত্রের সমকোণে একক চার্জ স্থাপন করলে, এটি একক বেগে গতিশীল থাকলে, একক বেগে একক চার্জ স্থাপন করলে বা 1 কুলম্ব চার্জ স্থাপন করলে একক বেগে বা 1 মিটার পার সেকেন্ড বেগে যদি গতিশীল হয়, তাহলে এটি যে পরিমাণ বল অনুভব করবে বা যে পরিমাণ চৌম্বক বল অনুভব করবে তাকেই বলা হবে চৌম্বক ক্ষেত্রের মান বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বক আবেশ। এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বি দ্বারা প্রকাশ করা। আমি আবারও বলতেছি, চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে, চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে একক বেগে কোনো একক ধনাত্মক চার্জ যে বেগে গতিশীল বা একক আধান একক বেগে গতিশীল হলে, চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে একক আধান একক বেগে গতিশীল হলে এটি যে পরিমাণ বল অনুভব করে তাকে বলা হয় চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে দেখো ভি এবং বি পরস্পর কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে। আবার ভি এবং বি এর সাথে এফ এম কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন এই যে চৌম্বক ক্ষেত্রের মান, এটা তো কখন? এটা তো হচ্ছে যখন 90 ডিগ্রিতে থাকবে। যদি ভি এবং বি অর্থাৎ এই যে চার্জটা যদি 90 ডিগ্রি অর্থাৎ সমকোণে যদি গতিশীল না হয়, থিটা কোণে গতিশীল হয়, তখন কি হবে? দেখো, এটা হচ্ছে সমকোণের ক্ষেত্রে, অর্থাৎ এই যে চিত্রের এই অংশটা, এটা আর এটাকে নিয়ে আমি এই অংশ রাখতেছি, এখানে কিন্তু বল দিছি, এখানে কিন্তু বল দেই নাই। তাহলে দেখো, এই হলো চৌম্বক ক্ষেত্রের দিক, এই হলো অর্থাৎ ধনাত্মক চার্জের দিক অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের দিক। এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে কিন্তু এই সূত্র, যখন 90 ডিগ্রি না হবে অর্থাৎ এই যে গতিশীল চার্জটা যদি চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে 90 ডিগ্রি বরাবর না গিয়ে থিটা ডিগ্রিতে যায়, তাহলে আমার চিত্র হবে এটা। তাহলে কি দাঁড়াবে বিষয়টা? এই দেখ, এটা হলো চৌম্বক ক্ষেত্রের দিক। এখন এই আমার পজিটিভ আধানটা অর্থাৎ গতিশীল যে চার্জটা, এই চার্জটা কিন্তু এখন আর 90 ডিগ্রিতে নাই, এখানে কিন্তু আর 90 ডিগ্রিতে নাই। কত ডিগ্রিতে আছে? থিটা ডিগ্রিতে আছে। তখন দেখো, এটা যদি ব্যাগের দিক হয়, আমরা জানি যার সাথে কোণ সৃষ্টি করে, এই যে ব্যাগটা এটা তির্যকভাবে, তাহলে আমরা জানি যার সাথে কোণ সৃষ্টি করে সেটা হলো কসের উপাংশ। তাহলে এই ব্যাগের দুইটি উপাংশ হবে, একটা হবে কসের উপাংশ, একটা হবে সাইনের উপাংশ। তাহলে এই যে অনুভূমিকের সাথে যদি কোণ সৃষ্টি করে, তাহলে অনুভূমিকের উপাংশটা হবে কসের উপাংশ। তাহলে এটা যদি কসের উপাংশ হয়, তাহলে উল্লম্ব উপাংশটা হবে কি? সাইনের উপাংশ। এখন দেখো, বি এর সাথে লম্ব বরাবর যেটা আছে সেটা কি ভি না ভি সাইন থিটা? সেটা হলো ভি সাইন থিটা। তাহলে এতক্ষণ আমি যেটাকে ভি লিখছিলাম, এখন আমি সেটাকে কি লিখবো? এখন আমি সেটাকে লিখবো ভি সাইন থিটা। তখন আমার সূত্র কি হবে? দেখো, ভি অর্থাৎ বি ইকুয়াল চৌম্বক ক্ষেত্রের মান বি ইকুয়াল এফ বাই ইউ ভি সাইন থিটা। দেখো, এখানে লিখছি শুধু ভি, আর এখানে লিখছি আমি কি? ভি সাইন থিটা। এইটা কখন? এটা যখন চার্জটা অর্থাৎ গতিশীল চার্জটা যখন চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রিতে থাকবে, সমকোণে থাকবে। এটা কখন? এটা হচ্ছে গতিশীল চার্জ যখন অর্থাৎ গতিশীল চার্জের দিক যখন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে থাকবে না, ভিন্ন কোণে থাকবে, অর্থাৎ সমকোণ বাদ দিয়ে থিটা কোণে থাকবে। এখানে 30 হইতে পারে, 40 হইতে পারে, 50 হইতে পারে, মানে সমকোণে থাকবে না। তখন আমরা এই ভি এর জায়গায় বসাবো কি? বি সাইন থিটা, এই যে উল্লম্ব উপাংশটা বি সাইন থিটা। তখন আমরা এটা এখানে সমীকরণ লিখতে পারি কি? এফ ইকুয়াল কিউ ভি বি সাইন থিটা, এফ ইকুয়াল কিউ ভি বি সাইন থিটা। যেহেতু এখানে সাইন থিটা, তো আমরা জানি ডট গুণনের সময় হয় কস থিটা, ক্রস গুণনের সময় হয় সাইন থিটা। যেহেতু এখানে সাইন থিটা, এই কারণে ক্রস গুণন। এই যে কোণটা, কোণ হবে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ। আবারও বলতেছি, কোণ হবে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ। আমরা যদি এটাকে ভেক্টর রূপে লিখি, তাহলে এফ ইকুয়াল কিউ ভি ক্রস বি সাইন থিটা। আর এটাকে যদি আমরা লিখি, আমরা যদি এই সমীকরণটা লিখি, তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল কিউ ভি বি। আমরা যদি এই সমীকরণটা দেখো, এখানে যেটাকে আমি এফ বি লিখছি সেটাকে আমরা এফ এম দ্বারাও প্রকাশ করতে পারি, আবার এফ দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে এফ ইকুয়াল কিউ ভি বি, এফ ইকুয়াল কিউ ভি বি, আর এটা হলো এফ ইকুয়াল কিউ ভি বি সাইন থিটা। এখন বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এইখানে এটা হবে কখন? যখন সমকোণে থাকবে, সমকোণে যখন থাকবে। আর সমকোণে যদি না থেকে বিভিন্ন কোণে যদি থাকে 30, 60, 40, তখন আমরা ইউজ করবো এফ ইকুয়াল কিউ ভি বি সাইন থিটা। এখন আসো, এই যে বি বের করছি আমরা, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মান বের করছি বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বক আবেশ যেটা বলি আমরা, এটার একক কি? দেখো, এটার অনেকগুলি একক আছে। যেমন একটা একক হলো অর্থাৎ বি এর, এই বি এর একক, এই বি এর একটা একক হলো গস, আরেকটা একক হলো নিউটন পার এম্পিয়ার পার মিটার। আবার চৌম্বক ক্ষেত্রের মানের আরেকটা একক হলো টেসলা, আবার হলো ওয়েবার পার মিটার স্কয়ার। তো এখানে মোটামুটি 4টা একক লেখা হয়েছে: গস,
নিউটন পার এম্পিয়ার পার মিটার, টেসলা ওয়েবার পার মিটার স্কয়ার। আচ্ছা, এখন এগুলি প্রত্যেকের সাথে আবার একটা সম্পর্ক আছে, যেমন এসআই একক কোনটা? এসআই একক হলো টেসলা, বাকিগুলি কিন্তু এসআই একক না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 টেসলা ইকুয়াল 1 নিউটন পার এম্পিয়ার পার মিটার, আবার 1 টেসলা ইকুয়াল 1 ওয়েবার পার মিটার স্কয়ার। আবার টেসলার সাথে আবার গসের সম্পর্ক আছে, 1 টেসলা ইকুয়াল 10 টু দি পাওয়ার 4 গস। এগুলি সাধারণত আমাদের বহুপদী যে সমাপ্ত সূচক প্রশ্ন আছে ওই ক্ষেত্রে কাজে আসবে। আচ্ছা, তো আমরা এখানে কয়টা সমীকরণ পেলাম? মূলত আমরা এখানে পেলাম হচ্ছে F ইকুয়াল ইউ ভি বি সাইন থিটা। খেয়াল করো, এটা কখন? যখন সমকোণে থাকবে না। যদি সমকোণে থাকে সাইন থিটার মান 90 হলে সাইন 90 মানে 1, তখন সমীকরণ হবে কিউ ভি বি। এখন এই যে ক্রিয়াশীল বল কয়টা বিষয়ের উপর নির্ভর করে? দেখো, চার্জের উপর নির্ভর করে, অর্থাৎ এটা সমানুপাতে। আবার ব্যাগের উপর নির্ভর করে, যে ধনাত্মক যে আধানটা আছে ওই আধানের ব্যাগের উপর নির্ভর করতেছে। আবার চৌম্বক ক্ষেত্রের মানের উপর নির্ভর করতেছে, আবার এই কোণের উপর নির্ভর করতেছে। তার মানে ক্রিয়াশীল বলের মান চার্জের সমানুপাতিক, ব্যাগের সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক, মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। এখন আমরা এই যে চার্জটা স্থাপন করা হয়েছে ওই চার্জটা যদি গতিশীল না হয়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে চার্জটাকে আমরা স্থাপন করছি ওই চার্জটা যদি গতিশীল না হয়, স্থির হয়, অর্থাৎ স্থির হওয়া মানে ভি এর মান 0 হওয়া। ভি এর মান যখন 0 হবে অর্থাৎ এফ ইকুয়াল 0 হবে এই সমীকরণ অনুসারে। অর্থাৎ চার্জ যদি স্থির হয় সে কোনো বল অনুভব করবে না, বল তখনই অনুভব করবে যখন কি চার্জটা গতিশীল হবে। আচ্ছা, এই যে কিউর মান যত বেশি হবে ক্রিয়াশীল বলের মান তত বেশি হবে, আবার বি এর মান যত বেশি হবে ক্রিয়াশীল বলের মান তত বেশি হবে। আবার দেখো, এই যে থিটার মান যদি 0 ডিগ্রি হয়, থিটার মান যদি 0 ডিগ্রি হয় আমাদের, অথবা 180 ডিগ্রি হয়, তো থিটার মান 0 এবং 180 জন্য সাইনের মানটা হয়ে যাবে 0। তখন এই এফ এর মান কত হবে? এই এফ এর মান হবে 0। অর্থাৎ থিটার মান যখন 0 হবে বা 180 ডিগ্রি হবে তখন এই এফ এর মানটা হবে 0, অর্থাৎ কোনো রকমের বল সে অনুভব করবে না। আবার আসো, থিটার মান যখন 90 ডিগ্রি হবে তখন এই এফ এর মান কত হবে? এই এফ এর মান হবে সাইন 90। সাইন 90 মানে কত? 1। তখন এফ এর মানটা হবে সর্বোচ্চ, অর্থাৎ ইউ ভি বি, অর্থাৎ ম্যাক্সিমাম মান হবে। তাহলে এই বিষয়গুলির উপর আমাদের এই যে চৌম্বক যে বল আছে, চৌম্বক বল, এই একটা কিন্তু চৌম্বক বল আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, এই চৌম্বক বল নির্ভর করতেছে। এখন এই আমাদের এই টপিক্সটার হেডলাইন কি? অর্থাৎ কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো গতিশীল চার্জ স্থাপন করলে এটা কি পরিমাণ বল অনুভব করে তার রাশিমালা। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা গতিশীল চার্জ স্থাপন করি সে যে পরিমাণ বল অনুভব করে তার রাশিমালা হলো এটা, এফ ইকুয়াল ইউ ভি বি সাইন থিটা। সমকোণে হলে হবে এফ ইকুয়াল ইউ ভি বি। আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা এখানে আলোচনা করা হয়েছে। তারপরে আসো, আরেকটা ক্রিয়াশীল বল আছে, যেমন মনে করো এটা একটা পরিবাহী, এর মধ্যে দিয়ে এইদিকে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমরা এইখানে কাগজ তলের লম্ব বরাবর ভিতরের দিকে আমরা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি, কাগজ তলের লম্ব বরাবর ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি। আমরা গত ক্লাসগুলির মধ্যে বলছিলাম যে ডট হলে হয় কাগজ তলের লম্ব বরাবর বাইরের দিকে, আর ক্রস হলে হয় কাগজ তলের লম্ব বরাবর ভিতরের দিকে। তার মানে আমরা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি কোন দিকে? ভিতরের দিকে। খেয়াল করো, আমি কি বলছিলাম? এই আঙ্গুলটা হচ্ছে কি? এই আঙ্গুলটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক, এটা হচ্ছে ক্রিয়াশীল বল। এখন আমরা যদি এটাকে এইভাবে রাখি, দেখো চৌম্বক ক্ষেত্র কাগজ তলের ক্রস দ্বারা বোঝাচ্ছে কি? ক্রস দ্বারা বোঝাচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে কাগজ তলের ভিতরের দিকে। আর এই যে মধ্যমা বরাবর কি? তড়িৎ ক্ষেত্রের দিক বা ধনাত্মক আধানটা যেই দিকে গতিশীল। যেমন আমরা যদি এখানে একটা ধনাত্মক আধান রাখি, যেমন দেখো যেহেতু এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে ধনাত্মক আধানটা এই দিকে গতিশীল, তাহলে ধনাত্মক আধানটা যদি এই দিকে গতিশীল হয় সে একটা বল অনুভব করবে, কারণ সে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। আচ্ছা, সে কোন দিকে বল অনুভব করবে? এই যে সে এই দিক বরাবর একটা বল অনুভব করবে। তাহলে খেয়াল করো, আমাদের যে ফ্লেমিং এর বাম হস্ত নীতি পাইছিলাম, ফ্লেমিং এর বাম হস্ত নীতি এই নীতির সাথে মিলি কিনা দেখো। এই যে মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই যে মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, মধ্যমার সাথে লম্ব বরাবর ভিতরের দিকে অর্থাৎ কাগজ তলের ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে। এই যে ক্রস দ্বারা বোঝাচ্ছে কাগজ তলের ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে।
তাহলে সে বল অনুভব করতেছে কোন দিকে, আমার বৃদ্ধাঙ্গুলের দিকে। তাহলে বৃদ্ধাঙ্গুল কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে। তাহলে দেখো এই যে বৃদ্ধাঙ্গুল বরাবর বল অনুভব করতেছে। তাহলে দেখো বোর্ডের চিত্রের সাথে আমার হাতের আঙ্গুলটা মিলাও, তাইলে তোমরা ফ্লেমিংয়ের বাম হস্তের সাথে যদি মিলাও তাহলে খুব সহজে বুঝতে পারবা। এই দিক তড়িৎ প্রবাহের দিক বা তড়িৎ ক্ষেত্রের দিক, এই যে তড়িৎ ক্ষেত্রের দিক, এই যে তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্রের দিক, আর বৃদ্ধাঙ্গুল বরাবর ক্রিয়াশীল বলের দিক। তাহলে দেখো এই যে চিত্রটা এখন এই যে ক্রিয়াশীল বলের দিক। তাহলে এখন আসো সম্পূর্ণ পরিবাহী একটা দৈর্ঘ্য আছে, এই যে সম্পূর্ণ পরিবাহীর দৈর্ঘ্য, সম্পূর্ণ পরিবাহীর দৈর্ঘ্য হলো L। এখন কিছুক্ষণ আগে আমরা যে ক্রিয়াশীল বল বের করছিলাম সেটা ছিল একটা মাত্র চার্জ, একটা মাত্র ইলেকট্রন, একটা মাত্র প্রোটনের উপর ক্রিয়াশীল বল। এখন কিন্তু আর একটা চার্জ বল অনুভব করতেছে না, এখন সম্পূর্ণ পরিবাহীটাই বল অনুভব করতেছে। সম্পূর্ণ পরিবাহীটা যেহেতু বল অনুভব করতেছে, তার মধ্যে যতগুলো ইলেকট্রন প্রোটন আছে সকলগুলি কি বল অনুভব করতেছে। এখন সম্পূর্ণ পরিবাহীর উপর যদি ক্রিয়াশীল বল বের করি তখন তার সমীকরণটা হবে F = ILB। F = ILB। প্রতিপাদনের সাহায্যে এই সম্পূর্ণ পরিবাহীর উপর ক্রিয়াশীল বলটা আসছে F = ILB। এখন পরিবাহী তার, এই যে পরিবাহী তার, এটার সাথে কিসে আছে, সমকোণে আছে। সমকোণে যখন থাকবে তখন সূত্র হবে এটা, অর্থাৎ পরিবাহী তার যখন চৌম্বক ক্ষেত্রের সাথে অর্থাৎ B এর সাথে সমকোণে থাকে তখন সমীকরণ হবে F = ILB। যদি সমকোণে না থাকে তখন সমীকরণ হবে F = ILB sin θ। আবার বলতেছি, যখন পরিবাহী যখন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে থাকবে তখন সমীকরণ হবে এটা, সমকোণে না থাকে অন্য যে কোনো কোণে থাকলে সমীকরণ হবে এটা। এখন আমরা জানি sin θ হলে হয় ক্রস গুণন, তখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি F = I * L × B। এই যে L × B। তাহলে এই হলো আমার সম্পূর্ণ পরিবাহীর উপর ক্রিয়াশীল বল। এটা হচ্ছে আমাদের এখানে ভেক্টর রূপে যদি আমরা লিখি, তাহলে সম্পূর্ণ পরিবাহীর উপর ক্রিয়াশীল বল বললে সমীকরণ হবে F = ILB sin θ। তাহলে এটা কখন যখন পরিবাহী তার চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে থাকবে না, আর এটা হচ্ছে যখন পরিবাহী তার চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে থাকবে, আর এটা হলো ভেক্টর রূপ। এখন দেখো এই যে আলোচনা করা হলো এতক্ষণ, এই আলোচনার সারমর্ম কি, এখান থেকে আমরা কি শিখলাম মূলত? এখান থেকে আমরা দুইটা বিষয় শিখলাম, দুইটা বল শিখলাম। F = QB B sin θ। আবার শিখলাম আমরা F = ILB sin θ। খেয়াল করো এতক্ষণের আলোচনায় আমরা এই দুইটা সারমর্ম পাইছি, অর্থাৎ দুইটা বল পাইছি। এই দুইটা সমীকরণ হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। এই সমীকরণটা কখন ব্যবহার করব, অর্থাৎ 1 নং সমীকরণ আমরা কখন ব্যবহার করব আর 2 নং সমীকরণ আমরা কখন ব্যবহার করব। এটাও কিন্তু চৌম্বক বল, এটাও কিন্তু চৌম্বক বল। এটা ব্যবহার করব হচ্ছে একটি চার্জ, একটি ইলেকট্রন, একটি প্রোটন, একটি আধান, একটি চার্জ বাহক এর উপর ক্রিয়াশীল বল বললে 1 নং সমীকরণ। 2 নং সমীকরণ কখন, সম্পূর্ণ পরিবাহীর উপর ক্রিয়াশীল বল, এবি অংশের উপর ক্রিয়াশীল বল বা এবি তারের উপর ক্রিয়াশীল বল, সিডি তারের উপর ক্রিয়াশীল বল, এই জাতীয় কথা যখন আসবে, অর্থাৎ এক কথায় যদি বলি সম্পূর্ণ পরিবাহীর উপর ক্রিয়াশীল বল বললে 2 নং সমীকরণ F = ILB sin θ। তো মূলত আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই দুইটা সূত্র। আমরা পরবর্তীতে এই দুইটা সূত্র দিয়ে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে এটা হবে একটি চার্জ, একটি আধান, একটি ইলেকট্রন, একটি প্রোটন, একটি চার্জ বাহকের উপর ক্রিয়াশীল বল, আর এটা হলো সম্পূর্ণ পরিবাহীর উপর ক্রিয়াশীল বল। এখানে L হলো পরিবাহীর দৈর্ঘ্য, B হলো চৌম্বক ক্ষেত্রের মান, এখানে B হলো যে চার্জ আছে ওই চার্জের বেগ, আর θ হলো মধ্যবর্তী কোণ। ধন্যবাদ। এখন আসো, এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো লরেন্জ বল। সেটা হলো লরেন্জ বল, অর্থাৎ কোন একটা স্থানে যদি একসাথে একই সময়ে চৌম্বক বল এবং তড়িৎ বল উভয় যদি উপস্থিত থাকে, তখন একটা গতিশীল চার্জ বা একটা চার্জ যে পরিমাণ বল অনুভব করবে, যে পরিমাণ লব্ধি বল অনুভব করবে, সেটাকে বলা হবে লরেন্জ বল। তার মানে একই সময়ে কোনো স্থানে তড়িৎ বলও থাকবে, চৌম্বক বলও থাকবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রও থাকবে, চৌম্বক ক্ষেত্রও থাকবে। ওই জায়গায় যদি কোনো চার্জ স্থাপন করা হয়, ওই চার্জটা যে লব্ধি বল অনুভব করবে তাকে বলা হবে লরেন্জ বল। তাহলে লরেন্জ বলটা দুইটা বলের সমষ্টি, একটা হলো তড়িৎ বল, একটা হলো চৌম্বক বল। তাহলে আমরা লরেন্জ বলকে কি বলতে পারি, F = FE + FM। তাহলে একটা হলো তড়িৎ বল আর একটা হলো কি বল, চৌম্বক বল। তাহলে FE আমরা জানি F = QE, আমরা জানি F = QE। আবার FM আমরা জানি Q × V × B। আমরা কিছুক্ষণ আগে এটার ভেক্টর রূপটা পাইছিলাম। তাহলে FE এটা হলো তড়িৎ বল, FM এটা হলো চৌম্বক বল। তাহলে তড়িৎ বলের সমীকরণ F = QE,
আর চৌম্বক বল F ইকুয়াল কিউ বিবি সাইন থিটা, সাইন থিটার কারণে আমরা এখানে ক্রস গুণন ইউজ করছি। তাহলে এখান থেকে যদি আমরা কিউটাকে কমন নেই, তাহলে কিউ যদি কমন নেই আমাদের থাকতেছে কি, আমাদের থাকতেছে ই প্লাস বি ক্রস বি। তাহলে এই যে অংশটা, এই বলটাকে বলা হবে লরেন্স বল। অর্থাৎ কোনো সময়ে একই সময়ে যদি কোনো স্থানে তড়িৎ বল এবং চুম্বক বল উভয় বল উপস্থিত থাকে, ওই স্থানে যদি একক চার্জ স্থাপন করা হয়, ওই চার্জটা যে পরিমাণ লব্ধি বল অনুভব করবে তাকেই বলা হবে লরেন্স বল। তার মানে লরেন্স বল ইকুয়াল তড়িৎ বল প্লাস চুম্বক বলের সমষ্টি। এটা আমার সংজ্ঞার মধ্যে আসে, আবার এটা থেকে আমাদের এমসিকিউতে আসে। যেমন এই অংশটা এমসিকিউর মধ্যে আসে, প্রায় সময় পরীক্ষায় এটা আসে যে নিম্নের কোন বলটি লরেন্স বলের উদাহরণ, নিম্নের কোন বলটি লরেন্স বলের সমীকরণ, তখন আমরা এই সমীকরণটা দিতে পারবো। তো এতক্ষণ মূলত যেটা আলোচনা করা হয়েছে সেটা মূলত হচ্ছে ক্রিয়াশীল বলের যে সমীকরণটা, অর্থাৎ কখন F ইকুয়াল কিউ বিবি সাইন থিটা হবে, কখন F ইকুয়াল আইএলবি সাইন থিটা হবে। তো এই সমীকরণগুলি দিয়ে আমরা এগুলি দিয়ে আমরা সৃজনশীল বোর্ডের যে সৃজনশীলগুলি আছে সেগুলি আমরা আলোচনা করব। ধন্যবাদ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব হচ্ছে আমাদের F ইকুয়াল কিউ বিবি সাইন থিটা এবং F ইকুয়াল আইএলবি সাইন থিটার যে অংশটা নিয়ে আলোচনা হয়েছে, ওইটার যে বোর্ডের যে সৃজনশীলগুলি আসছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সিলেট বোর্ড 2017। সিলেট বোর্ড 2017, সিলেট বোর্ড 17, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এইখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে ছোটখাটো, ক্রস দেওয়া আছে এরকম, অর্থাৎ ক্রস দ্বারা বোঝাচ্ছে এখানে কাগজতলের লম্ব বরাবর ভিতরের দিকে একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে, কাগজতলের লম্ব বরাবর ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে, এইরকম একটা চিত্র আছে এখানে। আবার এখানে বলা আছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য 1.6 টেসলা, এটা চিত্র দেওয়া আছে। বলা আছে যে সিলেট বোর্ড 17 উদ্দীপক, ইলেকট্রনের ভর 9.1 × 10⁻³ কেজি, চিত্রে 6.7 × 10⁻27 কেজি ভর এবং 3.2 × 10⁻19 কুলম্ব চার্জ বিশিষ্ট একটি কণা একটি সুষম চৌম্বক ক্ষেত্রে 2.5 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে প্রবেশ করে। এটা হলো উদ্দীপক। গতে বলছে কি, গতে বলল কণাটির উপর কত বল ক্রিয়াশীল হবে, কণাটির উপর কত বল ক্রিয়াশীল হবে, তার মানে এফ এর মান বের করতে বলছে। তো আমরা কিছুক্ষণ আগে আমরা পড়ছি যে ক্রিয়াশীল বলের সমীকরণ পাইছি আমরা দুইটা, F ইকুয়াল কিউ বিবি সাইন থিটা এবং F ইকুয়াল আইএলবি সাইন থিটা। আমি এটাও বলছিলাম যে একটি চার্জ, একটি আধান, একটি কণা, একটি ক্রিয়াশীল, একটি চার্জ বাহক এর বা একটি ইলেকট্রন, একটি প্রোটন এর উপর ক্রিয়াশীল বল হলে হবে কিউ বিবি সাইন থিটা, আর সম্পূর্ণ পরিবাহী হলে হবে আইএলবি সাইন থিটা। যেহেতু আমাকে একটা কণা বলছে, তাহলে আমার ক্রিয়াশীল বল হবে কি F ইকুয়াল কিউ বিবি সাইন থিটা। তো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে F ইকুয়াল গতে আমাদেরকে বলছে ক্রিয়াশীল বল কত হবে, তাহলে সমীকরণ কি হবে F ইকুয়াল, আচ্ছা একটি কণা সুষম চৌম্বক ক্ষেত্রে, আচ্ছা খেয়াল করো এখানে কিন্তু কাগজতলের লম্ব বরাবর কোন দিকে, ভিতরের দিকে, তার মানে লম্ব বরাবর। তো লম্ব বরাবর হলে আমরা কি ইউজ করি, F ইকুয়াল কিউ ভি বি, ইউ ভি বি। তাহলে এখানে আমাদের কিউর মান কিন্তু দেওয়া আছে, কিউর মান কত দেওয়া আছে, কিউর মান বলা আছে যে 3.2 × 10⁻19 কুলম্ব। কণার কথা বলছি, ইলেকট্রনের কথা কিন্তু বলে নাই, ইলেকট্রনেরটা পরে কাজে আসবে, ঘতে কাজে আসবে। তাহলে ইউ হবে 3.2 × 10⁻19। আচ্ছা বি হবে, বি ব্যাকের মান দেওয়া আছে 2.5 × 10⁸, 2.5 × 10⁸। আচ্ছা বি এর মান, অর্থাৎ আমাদের এখানে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 1.6 টেসলা, তার মানে 1.6, অর্থাৎ 3.2 × 10⁻19, 2.5 × 10⁸ × 1.6, তার মানে 1.28 × 10⁻10 নিউটন। খেয়াল করো, আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারতেছি। আমাদের যদি সম্পূর্ণ পরিবাহী বা এই জাতীয় কিছু বলতো, তখন সমীকরণ হতো F ইকুয়াল টু আইএলবি সাইন থিটা, তখন কিন্তু তোমার এল এর মান থাকা লাগতো। তো আমাদের এখানে F ইকুয়াল কিউ বিবি সাইন থিটা, যেহেতু লম্ব পাবে,
এই কারণে আমরা সাইন থিটা ইউজ করি নাই, অর্থাৎ কিউ বিবি লিখছি। এটা হলো গ। এবার আসো ঘ। ঘতে কি বললো? ঘতে বললো যে পরবর্তীতে একটি ইলেকট্রন একই চৌম্বক ক্ষেত্রে একই বেগে প্রবেশ করলে প্রথমে স্থাপন করা হয়েছে কণার ভর দেওয়া আছে, চার্জ দেওয়া আছে। পরবর্তীতে একটি ইলেকট্রন একই চৌম্বক ক্ষেত্রে একই বেগে প্রবেশ করলে প্রথম কণাটির এবং ইলেকট্রনটির গতিপথের ব্যাসার্ধ একই হবে কিনা। প্রথম কণাটির এবং ইলেকট্রনের গতিপথের ব্যাসার্ধ একই হবে কিনা। একটি ইলেকট্রন একই চৌম্বক ক্ষেত্রে, তার মানে বি এর মান সমান থাকবে, একই বেগে, তার মানে ভি এর মান সমান থাকবে। তার মানে দুই ক্ষেত্রে আমাদেরকে ব্যাসার্ধ বের করতে হবে। যেহেতু এখানে প্রবেশ করার পরে তার একটা ঘূর্ণনের মতো সৃষ্টি হয়েছে, তার মানে তার একটা কেন্দ্রমুখী বল চলে আসছে এখানে। তো আমরা জানি কেন্দ্রমুখী বলের সমীকরণ থেকে ব্যাসার্ধ বের করতে পারবো। তো আমরা যদি প্রথমে কণার জন্য যদি আমরা কেন্দ্রমুখী বলের সমীকরণটা ইউজ করি, তাহলে দেখো আমরা কিন্তু কণার ক্ষেত্রে ক্রিয়াশীল বল পাইছি, F ইকুয়াল কত পাইছি আমরা 1.28 ইনটু 10⁻⁻10 নিউটন। এটা পাইছি কণার ক্ষেত্রে কেন্দ্রমুখী বল এটা পাইছি। তাহলে আমরা কণার ক্ষেত্রে যদি কণার ক্ষেত্রে ক্রিয়াশীল বল পাইছি, এটা এই বলটা পাইছিলাম আমরা কণার ক্ষেত্রে ক্রিয়াশীল বল। এটা কোথায় পাইছি? এটা আমরা গতে পাইছি। এখন এই বলে সে একটা ঘূর্ণনের সৃষ্টি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে চিত্রে। তাহলে এখানে একটা কেন্দ্রমুখী বল কাজ করবে। কেন্দ্রমুখী বলের সমীকরণ F ইকুয়াল mv²/r। এখন দেখো আমাদেরকে r বের করতে বলছে, তাহলে আমরা যদি r বের করি তাহলে r ইকুয়াল mv²/f। তাহলে r ইকুয়াল m এর মান আমাদের কাছে আছে, আমাদেরকে দিয়ে দিছে, কণার ভর দিয়ে দিছে, আমাদেরকে ভর দিয়ে দিল 6.7 ইনটু 10⁻⁻27 ভর দিয়ে দিছে। আচ্ছা, বেগ সেটাও দিয়ে দিছে আমাদের উদ্দীপকের 2.5 ইনটু 10⁸। তাহলে ভর দিয়ে দিছে, বেগ দিয়ে দিছে। আর এই বল আমরা কিন্তু গতে বের করছি। গতে কত বের করছি? 1.28 ইনটু 10⁻⁻10। 1.28 ইনটু 10⁻⁻10, 6.7 10⁻⁷, 2.5 ইনটু 10⁸। তাহলে এই ব্যাসার্ধ বের হলো কত? ব্যাসার্ধ বের হলো আমাদের 3.27 মিটার। এটা কার জন্য? এটা হলো কণাকে যখন চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়েছে, তখন যে কেন্দ্রমুখী বলের কারণে যে ব্যাসার্ধটা আসছে সেটা হচ্ছে তার জন্য। এখন কণার জায়গায় কি স্থাপন করা হয়েছে? একই বেগে একই চৌম্বক ক্ষেত্রের একটা ইলেকট্রন স্থাপন করা হয়েছে। এখন ইলেকট্রনের জন্য আবার কি বের করতে হবে? ইলেকট্রনের জন্য আবার ব্যাসার্ধ বের করতে হবে। আচ্ছা, ইলেকট্রনের জন্য যে ব্যাসার্ধ বের করব, ইলেকট্রনের জন্য কি বল আমাদের কাছে আছে? ইলেকট্রনের জন্য কিন্তু আমাদের কাছে বল নাই। তাহলে প্রথমে আমরা ইলেকট্রনের জন্য অনুভূত বল বা ক্রিয়াশীল বল বের করতে হবে। সমীকরণ কি হবে? সমীকরণ হবে F ইকুয়াল কিউ বিবি সাইন থিটা। কিউ কার চার্জ হবে? কিউ হবে অবশ্যই ইলেকট্রনের চার্জ, কণার চার্জ আর হবে না। এখন আসো ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল, তাহলে লেখাটা কি হবে? আমাদের এই F প্রাইমটা হবে ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল, অর্থাৎ ইলেকট্রন যখন চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়েছে, ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল আমরা লিখব কিউ ভি বি। তো আমাদের এখানে কিউ ভি বি, কিউ মানে ইলেকট্রনের চার্জ হবে 1. আমাদেরকে এখানে ইলেকট্রন, তাহলে 1.6 ইনটু 10⁻⁻19। ভি একই বেগে, তাহলে আমাদের বেগ কত? বেগ হলো 2.5 ইনটু 10⁸। আচ্ছা, কিউ ভি বি একই চৌম্বক ক্ষেত্রের, অর্থাৎ এইখানে 1.6, তার মানে এটার মান আর আগেরটার মান একই থাকবে। তাহলে 1.6 ইনটু 10⁻⁻19, 2.5 ইনটু 10⁸, 1.6। তাহলে এই F প্রাইমের মান কত আসে? এই F প্রাইমের মান আসে হচ্ছে 6.4 ইনটু 10⁻11 নিউটন। এটা হলো কার মান? এটা হলো F প্রাইমের মান, অর্থাৎ ইলেকট্রন যে পরিমাণ বল অনুভব করতেছে তার সমীকরণ, তার মান। এখন আসো, তো আবার ইলেকট্রনের ক্ষেত্রে আবার কি বের করতে হবে? ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে সমীকরণ কোনটা? কেন্দ্রমুখী বলের সমীকরণ F ইকুয়াল mv²/r। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো F প্রাইম, এটা হলো ইলেকট্রনের ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের সমীকরণ F প্রাইম ইকুয়াল mv²/r প্রাইম। তাহলে আমরা লিখি r প্রাইম ইকুয়াল mv²/f প্রাইম। তাহলে আমাদের m ইলেকট্রনের ভর আমাদেরকে দিয়ে দিছে, না দিলেও আমরা সেটা জানি 9.1 ইনটু 10⁻31। বেগের মান একই থাকবে বলছে 2.5 ইনটু 10⁸ হোল স্কয়ার, 2.5 ইনটু 10⁸ হোল স্কয়ার। F প্রাইমের মান মাত্র বের করছি
6.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, অর্থাৎ এখানে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, 2.5 10 টু দি পাওয়ার 8। আচ্ছা, এই মান আমরা ক্যালকুলেশন করলে আমাদের মান চলে আসবে হচ্ছে 8.88 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার, যেহেতু ব্যাসার্ধ, তার মানে আর প্রাইম। এখন খেয়াল করো আমাদের এখানে প্রশ্নে কি বলছে, আমাদের এখানে প্রশ্নে বলছে যে ব্যাসার্ধের মান সমান হবে কিনা, অর্থাৎ ইলেকট্রনের গতিপথের ব্যাসার্ধ একই হবে কিনা, অর্থাৎ পরবর্তীতে একটি ইলেকট্রন একই চৌম্বক ক্ষেত্রে একই বেগে প্রবেশ করলে প্রথম কণাটির এবং ইলেকট্রনের গতিপথের ব্যাসার্ধ একই হবে কিনা। তাহলে দেখো প্রথম কণার গতিপথের ব্যাসার্ধ কত দাঁড়ালো, এটা দাঁড়ালো 3.27, আর ইলেকট্রনের ক্ষেত্রে হলো 8.88 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তার মানে আমরা কি বলবো, সুতরাং r ইজ নট ইকুয়াল r প্রাইম। অতএব উভয়ের ক্ষেত্রে কণার গতিপথের ব্যাসার্ধ এবং ইলেকট্রনের গতিপথের ব্যাসার্ধ একই হবে না। ধন্যবাদ। আচ্ছা, আমাদের এবারের আলোচ্য বিষয় হচ্ছে সকল বোর্ড 18 সাল। 18 সালের প্রশ্ন, সকল বোর্ড 18 সাল। সকল বোর্ড 18 সালের প্রশ্ন হচ্ছে এবার। আচ্ছা, তো এখানেও একটা ছোটখাটো চিত্র আছে, এরকম দিল যে এটা হলো একটা প্রোটন, প্রোটন এদিকে যাচ্ছে, এখানে প্রাবল্যটা দিয়ে দিছে হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার কুলম। এই দিকটাকে বলা হলো ডান দিক, এটাকে বলা হচ্ছে ডান দিক। বেগের মান v দেওয়া আছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। এরকম একটা চিত্র দেওয়া আছে যে এটা একটা প্রোটন, এটাকে লিখছে প্রোটন। প্রোটন বললো যে এটা হলো প্রোটন, এইটার একটা প্রাবল্য দেওয়া আছে, এটা ডান দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। কত বেগে যাচ্ছে? 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এটা হলো সকল বোর্ড 18। তো উদ্দীপকে বললো যে চিত্রের পরে বলছে পরবর্তীতে গতিশীল প্রোটনটির উপর, মানে এই যে গতিশীল প্রোটনটির উপর 0.50 টেসলা মানের একটি চৌম্বক ক্ষেত্র পৃষ্ঠার লম্ব বরাবর নিচের দিকে প্রয়োগ করা হলো, লম্ব বরাবর নিচের দিকে প্রয়োগ করা হলো। আচ্ছা, গতে বলছে চৌম্বক ক্ষেত্র প্রোটনটির উপর কত বল প্রয়োগ করবে। চৌম্বক ক্ষেত্র প্রোটনটির উপর কত বল প্রয়োগ করবে? তো ক্রিয়াশীল বলের সমীকরণই দুইটা, F ইকুয়াল কিউবিবি সাইন থিটা, F ইকুয়াল আইএলবি সাইন থিটা। এই ক্ষেত্রে এখন যেহেতু প্রোটনের উপর বলছে, তো আমি বলছি কি প্রোটনের উপর, ইলেকট্রনের উপর, কণার উপর, চার্জের উপর, চার্জ বাহকের উপর বললে সূত্র হবে কিউবিবি সাইন থিটা। মাত্র যে অঙ্কটা করছি ওইটার মতো। তাহলে আসো গতে আসো। গতে কি বললো? ক্রিয়াশীল বল কত? প্রোটনের উপর। তার মানে সমীকরণ F ইকুয়াল কিউ ভি বি। যেহেতু লম্ব বরাবর প্রয়োগ করছে তো সাইন থিটার মান তো 1ই হবে, আর বসাবো না আমরা। প্রোটনের ক্ষেত্রে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কিউ ভি। আচ্ছা, ভি হলো আমাদের এখানে ভি এর মান দেওয়া আছে, এই যে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কিউ ভি বি। আচ্ছা, কিউ ভি বি, বি এর মান কত? বি এর মান বলা হলো 0.50। যেহেতু লম্ব বরাবর sin 90 মানে কত? 1, তো আর এটা লেখা হয় নাই, তাহলে আমরা লিখবো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এটা। আচ্ছা, তাহলে এই ক্রিয়াশীল বল হবে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 নিউটন। 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 নিউটন। আচ্ছা, তো খুব সহজেই কিন্তু আমরা এই সমীকরণ দিয়ে আমরা অঙ্কগুলি করতে পারি। পরের প্রশ্ন, পরের প্রশ্নের মধ্যে কি বলছে? পরের প্রশ্নের মধ্যে বলছে চৌম্বক ক্ষেত্র প্রয়োগের পর প্রোটনের গতিপথ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, আমি উদ্দীপকটা আরেকবার পড়ি যে প্রথমে প্রোটন দিয়ে দিছে, প্রোটনটা এদিকে যাচ্ছে, পরবর্তীতে গতিশীল প্রোটনটির উপর 0.50 টেসলা মানের একটি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলো, তার গতিপথের কিরূপ পরিবর্তন হবে? দেখো এখানে কিন্তু দুই রকমের বল কাজ করতেছে, একটা তড়িৎ বল, একটা চৌম্বক বল। তো চৌম্বক বলটা কিন্তু আমরা গতে বের করছি, চৌম্বক বলটা আমরা গতে বের করছি। এখন আমরা বের করব কোন বল? তড়িৎ বল বের করব। আসো, তাহলে আমরা জানি তড়িৎ বলের সমীকরণ কি? আমরা জানি তড়িৎ বলের সমীকরণ হলো F ইকুয়াল QE, F ইকুয়াল QE। তাহলে লেখাটা কি হবে? লেখাটা হবে প্রোটনের উপর ক্রিয়াশীল তড়িৎ বল,
এখানে কিন্তু দুইটা বল কাজ করবে, একটা তড়িৎ বল, প্রথমে তড়িৎ বল পরে চৌম্বক বল। তাহলে F ইকুয়াল QE, FE মানে এটা হলো তড়িৎ বলের সমীকরণ। তাহলে বাংলা লেখাটা হবে এটার আগে দিয়ে প্রোটনের উপর ক্রিয়াশীল তড়িৎ বল FE ইকুয়াল QE। তো আমাদের এখানে Q এর মান কিন্তু আমরা জানি, Q এর মান কত 1.6 × 10⁻⁹। E এর মান দেওয়া আছে 4 × 10⁵। তাহলে FE এর মান চলে আসলো হচ্ছে 6.4 × 10⁻⁻14 নিউটন। খেয়াল করো, এটা হলো প্রোটনের উপর ক্রিয়াশীল তড়িৎ বল। এখন প্রোটনের উপর ক্রিয়াশীল চৌম্বক বল এটাও কিন্তু আমাদের বের করা লাগবে। তো এটা কিন্তু আমরা গতে বের করছি, তাহলে আমরা সরাসরি বলবো যে গ হতে পাই। তাহলে দেখো Fm ইকুয়াল 6.4 × 10⁻⁻13 নিউটন। এটা বলবো গ হতে পাই। তাহলে কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো প্রোটনের উপর ক্রিয়াশীল তড়িৎ বল হলো Fe, প্রোটনের উপর ক্রিয়াশীল চৌম্বক বল হলো Fm। এটা পাইছি কোথায় থেকে? গতে কিন্তু Fm লিখি নাই, গতে কিন্তু Fe লিখছি। যাহা ওইখানে F তাহাই হবে Fm। আচ্ছা, এখন আসো চিত্রটা কেমন হয় আমরা যদি একটু বিশ্লেষণ করি। চিত্রটা হবে এরকম, চিত্রটা হবে কিছুটা এরকম। এইদিকে হবে Fe, এইদিকে হবে Fm। এখন এইদিকে আছে মনে করো প্রোটনটা, তাহলে Fe টা ছিল এইদিকে, ওই যে বলা আছে ডান দিকে। তাহলে এর সাথে লম্ব বরাবর এই যে চৌম্বক ক্ষেত্র Fm, চৌম্বক বলটা হচ্ছে এইদিকে। এখন তাদের ক্ষেত্রে আলফা কত ডিগ্রি? আলফা হলো এখানে 90 ডিগ্রি। এখন এই প্রোটনটা একটা লব্ধি বল অনুভব করবে। এই লব্ধি বলটা অনুভব করতেছে এইদিকে, এই যে লব্ধি বলটা অনুভব করতেছে এইদিকে। এখন ধরে নিলাম এই লব্ধি বলটা তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে থিটা কোণ সৃষ্টি করে। ওই যে ভেক্টরের ধারণা চলে গেছি আমরা। দেখো, অনুভূমিক বরাবর ক্রিয়াশীল হচ্ছে তড়িৎ বল, উল্লম্ব বরাবর ক্রিয়াশীল হচ্ছে চৌম্বক বল। আচ্ছা, তাহলে এই প্রোটনটা লব্ধি বল অনুভব করতেছে এই দিক বরাবর, কার সাথে? তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে, অর্থাৎ অনুভূমিকের সাথে কত কোণ সৃষ্টি করে? থিটা কোণ সৃষ্টি করে। এই থিটার মান আমরা বের করব। তো থিটার মান বের করতে হলে আমাদের আলফা লাগবে। আমাদের আলফা কি? আলফা হলো Fe এবং Fm এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমার আলফা হচ্ছে 90 ডিগ্রি। আমি মূলত কার মান বের করব? আমি মূলত এখান থেকে থিটার মান বের করব। তাহলে থিটা বের করার সূত্র কি? আমরা জানি tan θ ইকুয়াল q sin আলফা বাই হলো p প্লাস q cos আলফা। তো ওইটার সাথে যদি মিলিয়ে আমরা সূত্র বসাই, তাহলে আমাদের সূত্রটা হবে এইরকম। তাহলে আমরা সূত্রটা লিখব tan θ ইকুয়াল Fm sin আলফা বাই হলো Fe প্লাস Fm cos আলফা। খেয়াল করো, সূত্র ছিল tan θ ইকুয়াল q sin আলফা বাই হলো p প্লাস q cos আলফা। tan θ q sin আলফা এর জায়গায় লিখছি কত? q ধরছি এটা, p ধরছি এটা, তার মানে Fm sin আলফা। আচ্ছা, যাহা Fe তাহা p, যাহা Fm তাহা q। তাহলে দেখো q sin আলফা তার মানে Fm sin আলফা, p প্লাস q cos আলফা তার মানে Fe প্লাস Fm cos আলফা। আলফা কত ডিগ্রি? আলফা হলো 90 ডিগ্রি। আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে Fm, আলফার মান 90, sin 90 মানে কত? 1, তাহলে 1 Fe প্লাস Fm cos আলফার মান 90, তার মানে cos 90 মানে 0, এই পুরো রাশিটা হয়ে যাবে 0, তাহলে এই পাশে 0, তাহলে Fm বাই Fe। তাহলে আমরা কি লিখতে পারি? থিটা ইকুয়াল tan ইনভার্স 1 Fm ডিভাইডেড বাই Fe। এখন আসো tan ইনভার্স 1 Fm, আমাদের এখানে Fm এর মান কত? আমাদের এখানে Fm এর মান হলো এই যে এটা 6.4 × 10⁻⁻13। Fe এর মান কত? Fe এর মান হলো 6.4 × 10⁻⁻14। তাহলে 6.4 × 10⁻�13, 6.4 × 10⁻14। তাহলে আমরা এখান থেকে থিটা পাবো কত? থিটা পাবো হচ্ছে 84.28 ডিগ্রি। তাহলে থিটা পাইছি আমরা 84.28 ডিগ্রি। খেয়াল করো, এই যে 84.28 ডিগ্রি কোণ সৃষ্টি করলো, কার সাথে কোণ সৃষ্টি করলো? ওই যে আমরা থিটাটাকে কার সাথে ধরছি? তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে ধরছি, অর্থাৎ অনুভূমিকের সাথে, অর্থাৎ Fe এর সাথে। তাহলে এই যে প্রোটনটা যে লব্ধি বল অনুভব করবে কার সাথে? তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে বা অনুভূমিকের সাথে, এই চিত্রের অনুভূমিকের সাথে বা Fe এর সাথে। তাহলে আমরা লেখাটা কি লিখবো? আমরা থিটার মান বের করার পরে লিখব যে অতএব চৌম্বক ক্ষেত্র প্রয়োগের পর প্রোটনটি তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে 84.28 ডিগ্রি
কোণে গতিশীল থাকবে। ধন্যবাদ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড 15 সাল। রাজশাহী বোর্ড 15 সাল। রাজশাহী বোর্ড 15 সাল। এখানে কি বলছে? এইখানে বলছে হচ্ছে 5 ইন্টু উদ্দীপক। রাজশাহী বোর্ড 15 সাল। 5 ইন্টু 10⁻³ কেজি ভর, 0.6 মিটার দৈর্ঘ্য এবং 0.1 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহী তার 1.8 ইন্টু 10⁻³ টেসলা ফ্লাক্স ঘনত্বের সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে রাখা আছে। তারটির দুই প্রান্তে 4.5 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করে এতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হলো। এখানে চৌম্বক প্রাবল্য এইচ এর মান দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻⁵ টেসলা। এটা হলো উদ্দীপক। আচ্ছা, গতে বলছে চৌম্বক প্রবেশ্যতা কত। তো চৌম্বক প্রবেশ্যতা কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় না, তারপরে যেহেতু আসছে আমি দেখাই দিতেছি চৌম্বক প্রবেশ্যতা কত। তো চৌম্বক প্রবেশ্যতাকে সাধারণত মিউ দ্বারা প্রকাশ করা হয়। মিউ আমাদের গতে বলছে চৌম্বক প্রবেশ্যতা কত, তার মানে মিউ। মিউ ইকুয়াল হোয়াট? আমরা জানি মিউ ইকুয়াল হলো B/H। মিউ ইকুয়াল B/H। তো আমাদেরকে এখানে বি এর মান দেওয়া আছে। বি মানে হলো চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব উদ্দীপকে বলা আছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻3। তার মানে বি এর মান হলো 1.8 ইন্টু 10⁻⁻3। এরপরে আমাদের এখানে উদ্দীপকে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে চৌম্বক প্রাবল্য এইচ এর মান দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻⁵। তাহলে 1.8 ইন্টু 10⁻⁵। দেখো এটারও একক টেসলা, বি এর একক টেসলা, এইচ এরও একক টেসলা, তো এই মিউর কোনো একক থাকবে না। তাহলে এইখানে আমরা মিউর মান পাবো হচ্ছে 100। এটাই অ্যান্সার। এগুলি সাধারণত এমসিকিউ টাইপের প্রশ্ন, তো এগুলি এখানে আমাদেরকে উদ্দীপকের মধ্যে দিয়ে দিচ্ছে। এটা আমরা ওই যে চৌম্বকত্ব যখন পড়বো তখন এই অংশটা আমরা পাবো আবার মিউ ইকুয়াল B/H। ধন্যবাদ। এরপরে আসো, মূলত আমার আলোচ্য বিষয় হচ্ছে পরের প্রশ্নটা ঘ। ঘতে কি বলছে? ঘতে বলছে যে তারটি চৌম্বক ক্ষেত্রে সাম্যাবস্থায় থাকবে, উক্তিটির যথার্থতা যাচাই করো। তারটি চৌম্বক ক্ষেত্রে সাম্যাবস্থায় থাকবে। যেমন মনে করো এটা হচ্ছে এরকম যে এটা হলো চৌম্বক ক্ষেত্র, এই যে এটা হলো চৌম্বক ক্ষেত্র, এই হলো চৌম্বক ক্ষেত্র, ভিতরের দিকে প্রয়োগ করা হয়েছে। এই হইছে পরিবাহী তার, এই হইছে পরিবাহী তার। আচ্ছা, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই যে এইদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এইখানে তারের চুম্বক বল। আচ্ছা, বল কাজ করবে এইদিকে। ওই যে ফ্লেমিং এর বাম হস্ত নীতি অনুসারে, এই যে দেখো ফ্লেমিং এর বাম হস্ত, এটা কি? এটা হলো চৌম্বক ক্ষেত্রের দিক। এই যে দেখো চৌম্বক ক্ষেত্র কাগজতলের ভিতরের দিকে, এই হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। এই যে তড়িৎ প্রবাহের দিক। তাহলে ক্রিয়াশীল বল কোন দিকে? ক্রিয়াশীল বল হবে উপরের দিকে, একেবারে ফ্লেমিং এর বাম হস্ত নীতির সাথে সম্পূর্ণরূপে মিলে যায়। দেখো তাহলে এইদিকে হবে চৌম্বক বল। এই যে বলটা এটা হবে চৌম্বক বল। এখন খেয়াল করো, আমাদেরকে এই যে পরিবাহী তার দেওয়া আছে, এই তারটা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করা আছে। এই যে তারটা কি বলছে কি? তারটি চৌম্বক ক্ষেত্রে সাম্যাবস্থায় থাকবে, উক্তিটির যথার্থতা। সাম্যাবস্থায় কখন থাকবে? যেমন দেখো, যেহেতু তার আছে, তারের একটা ভর আছে, ভর থাকলে তার ওজন কাজ করবে। ওজন কাজ করবে কোন দিকে? ওজন কাজ করবে হচ্ছে নিচের দিকে। এই যে ওজন কাজ করতেছে নিচের দিকে, W=mg। ওজন কাজ করতেছে নিচের দিকে। আর ফ্লেমিং এর বাম হস্ত নীতি অনুসারে যে চৌম্বক বল পাইতেছি, এই চৌম্বক বলটা কাজ করতেছে উপরের দিকে। যখন এই চৌম্বক বলের মান ওজনের সমান হবে তখনই কেবল সাম্যাবস্থায় থাকবে। তাহলে চৌম্বক বল যখন আমাদের এই ওজনের সমান হবে, তাহলে চৌম্বক বল কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে। ওজন কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে চৌম্বক বল আর ওজন যখন সমান হবে তখনই কেবল সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে? চৌম্বক বল বের করতে হবে, তারপরে কি বের করতে হবে? ওজন বের করতে হবে। এখন চৌম্বক বল বের করার সমীকরণ কি? চৌম্বক বল বের করার সমীকরণ হলো, আমরা জানি দুইটা, F=qvb/sin θ, F=ilb/sin θ। খেয়াল করো, আমাদের এই ক্ষেত্রে কিন্তু আর qvb/sin θ হবে না, আমাদের এই ক্ষেত্রে হবে ilb/sin θ। কারণ এক্ষেত্রে কিন্তু শুধু একটা চার্জ বল অনুভব করতেছে না, পুরো পরিবাহীটা কিন্তু এই ক্ষেত্রে আমাদের বল অনুভব করতেছে। যেহেতু পুরো পরিবাহীটা বল অনুভব করতেছে, আমি বলছিলাম যে সম্পূর্ণ পরিবাহীর ক্ষেত্রে ক্রিয়াশীল বলের সমীকরণ হলো F=ilb/sin θ। তো আমরা এক্ষেত্রে F বের করবো ilb/sin θ থেকে, আর W বের করবো আমরা mg থেকে।
তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা ডব্লিউটা বের করি। ডব্লিউ ইকুয়াল mg। তো আমাদের এখানে m এর মান দেওয়া আছে, আমাদের উদ্দীপকে m এর মান দেওয়া আছে, m ইকুয়াল 5 × 10⁻³ অভিকর্ষ ত্বরণ g এর মান দেওয়া আছে 9.8, তার মানে মান হচ্ছে 0.049 নিউটন। 0.049 নিউটন এই যে মানগুলি আমাদেরকে দিয়ে দিছে। তাহলে ডব্লিউ আমরা এখান থেকে বের করে ফেলছি। এখন বের করব কি এফ। এফ বের করতে হলে আমার আই লাগবে। এফ বের করতে হলে আমার আই লাগবে। আমার কাছে কিন্তু আই নাই, কিন্তু আমার কাছে রোধ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, বিভব পার্থক্য দেওয়া আছে। রোধ আছে, বিভব পার্থক্য আছে। উদ্দীপকের মধ্যে রোধ আছে 0.1 ওহম, বিভব পার্থক্য আছে 4.5 ভোল্ট। তো যেহেতু রোধ আছে, বিভব পার্থক্য আছে, ওহমের সূত্র অনুসারে আমরা এখান থেকে আই বের করতে পারি। তাহলে আমরা কি জানি? আমরা জানি আই ইকুয়াল ভি বাই আর। আমাদের এখানে ভি হলো কত? ভি হলো 4.5, রোধ দেওয়া আছে 0.1, তাহলে এটার মান হবে 45 এম্পিয়ার। তাহলে আমাদের এখানে আই এর মান কত আসলো? আই এর মান আসলো 45 এম্পিয়ার। তো আই যেহেতু আসছে, আমরা এখান থেকে ক্রিয়াশীল বল বের করতে পারবো। তো ক্রিয়াশীল বলের সমীকরণ হলো F ইকুয়াল আই এল বি, আই এল বি সাইন থিটা। তো আমাদের এখানে কিভাবে লম্ব বরাবর প্রয়োগ করা হয়েছে? লম্ব বরাবর যেহেতু সাইন 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে আর আমরা এখানে সাইন 90 ডিগ্রি বসানোর প্রয়োজন নেই। আচ্ছা, আবার বসিয়েও আমরা 90 বসাইতে পারি। সাইন 90 তো 1, দুইভাবে করতে পারি। আই এর মান কত? 45। এল এর মান কত? এল এর মান কিন্তু আমাদের এখানে দিয়ে দিছে 0.6 দৈর্ঘ্য, তার মানে 0.6 মিটার। এল এর মান হলো 0.6 মিটার। তাহলে আই আছে, এল আছে, পি এর মান আছে আমাদের এখানে। বি এর মান আছে 1.8 × 10⁻³ 1.8 × 10⁻³। তাহলে 45 0.6 × 1.8 × 10⁻³। এখন আসো, আমাদের এখান থেকে ক্রিয়াশীল বল আসলো কত? 0.049 নিউটন। খেয়াল করো, সম্পূর্ণ পরিবাহীটা ঊর্ধ্বমুখী একটা বল অনুভব করতেছে ফ্লেমিং এর বামহস্ত নীতি অনুসারে। কত? 0.049 নিউটন। সম্পূর্ণ পরিবাহীটার নিচের দিকে একটা ওজন অনুভব করতেছে। ওজনের মান হলো কত? 0.049 নিউটন। দুইটা পরস্পর বিপরীত দিকে এবং দুইটার মান সমান। তার মানে আমরা বলতে পারি কি? ডব্লিউ ইকুয়াল এফ। যেহেতু ক্রিয়াশীল বলের মান ওজনের সমান, যেহেতু ক্রিয়াশীল বলের মান ওজনের সমান, অতএব তারটি চৌম্বক ক্ষেত্রে সাম্যাবস্থায় থাকবে। যেহেতু ক্রিয়াশীল বলের মান ওজনের সমান, অতএব তারটি চৌম্বক ক্ষেত্রে সাম্যাবস্থায় থাকবে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারবো। তো আমাদের এই অংশ থেকে অ্যান্সার করতে হলে মাথায় যেটা রাখতে হবে সেটা হলো যে কিউবিবি সাইন থিটা কখন হবে, আইএলবি সাইন থিটা কখন হবে। এই দুইটা সমীকরণ যদি আমি বুঝে অ্যান্সার করতে পারি, তাহলে এখান থেকে পরীক্ষা আসলে আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। তো আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাসায় থাকো এবং বিজ্ঞানের সঙ্গে থাকো। ধন্যবাদ।